আমি জানতাম যে ঠিক এমন কিছুই ঘটবে, ম্যাজিকের মতন কাজ করছে। গতকালকে থেকে আবারও পুরা মিডিয়াকে কাঁপাই দিচ্ছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে আজকে আমি যে তথ্য আপনাদেরকে দিচ্ছি, এই তথ্যটা হয়তো অনেকে আমরা এতদিন জানতাম না, এই জন্য তারা প্ল্যান বিতে কাজ করতেছে। সাব্বাস বাংলার দামান ছেলেরা, বাংলার ভূমিকে এভাবেই রক্ষা করতে হবে এবং দাদাবাবুদের জবাব এভাবেই দিতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না। একটা কথা আছে না, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। এই আন্দালিত রহমান, পার্থ, রুমিন ফারানা, মঈন খান, নুরুল হক, রাশেদ খান, এরা গিয়েছে। সব কয়টাকে মনে রাখা হবে, বলে রাখলাম। ভালো, আপনাদের সাথে এর মধ্যে অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, সব কাট অফ, একটাকেও ছাড়া হবে না। যখন যেটাকে সুযোগ পাবো একদম ভরে দেওয়া হবে, এটা বলে রাখলাম, একদম প্রকাশ্যে হুঁশিয়ারি করে রাখলাম। সালমান এফ রহমানের অডিও ফাঁস করেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। ভারতের গলার কাটা, ভারতের সবচেয়ে বড় দুশ্মন বর্তমান সময়ে, সারা বিশ্বের ভিতরে সেরা দুশ্মন হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক সম্মানী ব্যক্তি, আর সেই কারণেই সেই চায়ের দোকানের নরেন্দ্র মোদীর দুটি খুলে যাচ্ছে বারবার, দুটি খুলে দিচ্ছে বারবার ডক্টর মোহাম্মদ ইউনূস। কি দেউলিয়া অবস্থা অথবা চরম অবস্থা? দেউলিয়া অবস্থা হলো এই যে 5 মিনিটের একটা ঝটিকা মিছিল করছে চট্টগ্রাম, এটা হচ্ছে দেউলিয়া অবস্থা। আর চরম অবস্থা হলো যে এমন একটা পরিস্থিতি যে ছাত্রলীগকে 5 মিনিটের একটা ঝটিকা মিছিল করতে হবে। উপদেষ্টা আসিফ নাহিদ পদত্যাগ করতে যাচ্ছেন, এরকম খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুধু আসিফ নাহিদ নয়, মাহফুজ আলমও পদত্যাগ করবে। এটা বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের ঘটনা। রাজনীতির সব হিসাব নিকাশ উল্টা পাল্টা হয়ে যেতে পারে। তাই আমাদের অপরাধ হয়েছে, আমাদের উচিত ছিল কি জানেন? আমাদের সবচেয়ে বড় অপরাধ হয়েছে, আমাদের এই আন্দোলন চলতে থাকতো, আমরা চুপকে সরাইতে চাইছি রাজনৈতিক অসহযোগিতা। 72 সংবিধান নিয়ে আমরা কথা বলেছি, সেখানে রাজনৈতিক অসহযোগিতা। আমরা সেখানে হচ্ছে প্রক্লেমেশন নিয়ে কথা বলেছি, অসহযোগিতা। আমরা রিফরমেশন নিয়ে কথা বলছি, সেখানে অসহযোগিতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। এতক্ষণ দেখছেন আপনারা শিরোনাম, সামনে দেখবেন বিস্তারিত। শিরোনাম দেখে বুঝেই গেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি, কতটা চাঞ্চল্যকর এবং ইন্টারেস্টিং। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। যদি আজকের এই ভিডিওটি সামান্য পরিমাণে স্কিপ করে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। আগে বেশি কথা না বলে সরাসরি বিস্তারিত নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। থেকে আবারও পুরা মিডিয়াকে কাঁপাই দিচ্ছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের একটা সম্মত গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের একটা পডকাস্টে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের পর আমাদের দেশের গণমাধ্যমগুলো একের পর এক প্রতিবেদন ছাপিয়ে যাচ্ছে। তবে আজকে আমি যে তথ্য আপনাদেরকে দিচ্ছি, এই তথ্যটা হয়তো অনেকে আমরা এতদিন জানতাম না। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম মানব জমিন, সেখানে একটা প্রতিবেদন করা হয়েছে। আর এই প্রতিবেদন দেখে যে এই পোলাপান কি রাজনীতি করবে, আরে এদের দ্বারা কি হবে নাকি, এরা ভবিষ্যতে গিয়ে কি করবে, বিএনপির সামনে টিকবে না, এরকম ধারণা যারা আছেন, প্রথমত এরা সরকার ফালাই দিয়েছে, যদিও এটা নিয়ে নানান পারসেপশন আছে, কেউ বলছেন আমরা, কেউ বলছেন তারা। এর বাহিরে এখন যে কর্মটা চলছে তাদের রাজনৈতিক দল গঠন নিয়ে, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো, এদের চেয়ে কোনো অংশেই পোলাপাইন কম না। আসুন দেখি দৈনিক মানব জমিনের করা প্রতিবেদনটা কি তথ্য দিচ্ছে। দল গঠনের প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে ফেলেছে ছাত্র আন্দোলনের নেতারা। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঘোষিত হতে পারে এই নতুন রাজনৈতিক দল। তো শুরুতে একটা আহ্বায়ক কমিটি গঠন করবে, পরবর্তীতে কাউন্সিলিংয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। তো প্রশ্ন হচ্ছে, আপনার এই যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী আন্দোলন, তারা যারা এই দলগুলো করছে, তারা কি ভাই নির্বাচনে গিয়ে বাকিদের সামনে টিকবে? এদের মধ্যে কি এমন কোনো ক্যারেক্টার আছে যে ধরেন লোকাল পর্যায়ে একজন বিএনপি অথবা জামাতের নেতাকে অথবা অন্যান্য আওয়ামী লীগের নেতাকে টেক্কা দিয়া সে মাঠ ক্ষমতায় যাওয়ার মতন? ছাত্ররা বিষয়টা জানে যে এটা এত সোজা না, এই জন্য তারা প্ল্যান বিতে কাজ করতেছে। তবে এই প্রক্রিয়া অনেকটা আমরা দেখেছি যে এর আগে আমাদের প্রধান দলগুলো করতো। তো কি করছে দেখেন, নতুন দল ঘোষণার আগে ছাত্ররা যোগাযোগ রক্ষা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও। বুঝেন নাই? আচ্ছা, উদ্দেশ্য কি? ওই সকল রাজনৈতিক দলের নেতা, বিশেষ করে এগুলো ছোটখাটো দল বাট জনপ্রিয় ক্যারেক্টার আছে না, ছোটখাটো দল যে একাই একজন দল, আবার হয়তো 2-4-10টা ভোট আছে, এরকম কিছু দল আছে, বা 200 ভোট আছে। জুনায়েদ আহমেদ সাকি ভাই খুবই ফেমাস একজন ব্যক্তিত্ব, ক্লিন ইমেজ সবার কাছে হইতে পারে ওনার মতন যারা আছেন। তারপর ভিপি নুরের গণ অধিকার পরিষদের কয়েকটা পার্ট আছে, আরও ছোটখাটো। তারপরে যে ব্যারিস্টার ফুয়াদের যে এবি পার্টি জামাত থেকে ভাঙা যায়, তারা একটা আলাদা দল করছে। তো এগুলো ব্যক্তি বিশেষ কিছু দল। আবার ধরেন আমাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টির একাংশের তিনি চেয়ারম্যান। সো এরকম কিন্তু অনেক ক্যারেক্টার আছে, আপনি খুঁজতে পাবেন। তারপর হচ্ছে মান্না ভাই, অনেকে আছেন। তো বলা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে যোগাযোগ করার, যে তাদেরকে নতুন দলে ফেরানো। এছাড়াও বিভিন্ন দলের নেতারাও নিজ থেকেও যোগাযোগ করছেন ছাত্রদের সঙ্গে। এটা নেতাদের কমন চরিত্র, যারা বিভিন্ন দল থেকে ছাত্রদের সাথে যোগাযোগ করছে। কারণ কি, বড় দলগুলা তাদেরকে স্টেক হোল্ডার হিসেবে রাখলেও আসন টাসন দেয় না। আবার ধরেন খুব বেশি ভ্যালু টেলুও নাই, বাট হয়তো মিডিয়াতে তারা ফেমাস,
এই সকল নেতারা, লোকালি কিছু জনবল আছে, ভোটটোট আছে। তো এরকম নেতা যারা আছেন, কেউ পজিটিভ মাইন্ডে, কেউ অথবা ভবিষ্যতে যে না এখানে ঢুকলে এমপি হওয়ার সুযোগ আছে, এই জোয়ারের মধ্যে ভোটটোট পাবো, এরকম অনেক নেতাও ছাত্রদের সাথে যোগাযোগ করছেন। ছাত্রদের যোগাযোগ হচ্ছে আবার সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও, পলিটিক্যাল দলগুলোর বাইরে। তো আমরা দেখছি যে ছাত্ররা চাচ্ছে তারুণ্য নির্ভর দল গঠন করে সব মত এবং পথের মানুষকে ঠাঁই দিতে। নেতাদের দাবি মধ্যপন্থার এই নতুন রাজনৈতিক দলটি হবে গণমানুষের দল। জবাবদিহিতা নিশ্চিত করা হবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত। আর দল ঘোষণাকে সামনে রেখে পর্যায়ক্রমে পদত্যাগের আমরা কথা শুনছি আসিফ নাহিদদের। যদিও গতকালকে নাহিদ বলছে যে তিনি পদত্যাগ করবেন, এমন কথা কোথাও বলেননি। যদিও আমার দেশ পত্রিকার মাহমুদ সাহেব তিনি এই নিউজটা করেছেন, তার পত্রিকা আসছে যে তাদের কাছে সোর্স মারফত খবর আছে। তো নাহিদ বলছিল যে সেই সোর্সটার খবরটা দিলে ভালো হইতো। তো যদি কখনো পদত্যাগ করি রাজনীতি করার জন্য আমি নিজেই জানাবো, বাট রাইট নাও এমন কোনো আলোচনা নাহিদ করে নাই বা বলে নাই, আবার আসিফও বলে নাই। এখানে আবার একটু কি বলা যায়, ঝোল পাকাইছে আর কি, যে আসলে মানুষ কোনটা ট্রাস্ট করবে, আমার দেশ পত্রিকা নাকি আসলে নাহিদের কথা। সো যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, ওনার বক্তব্য এটাই মনে হয়েছে। তো যাই হোক, আপনার এখন আমরা যেটা বুঝতে পারছি যে ছাত্রদের এই দলের মধ্যে আরও গুরুত্বপূর্ণ তথ্য এই মানব জমিনের জায়গা থেকে আসছে যে আপনার নাহিদকে সামনে রেখাই এই দলটা আত্মপ্রকাশ করবে। তো নাহিদকে সামনে রেখা মানে, যেহেতু এই বৈষম্য বিরোধী আন্দোলনের এক দফার ঘোষক ছিলেন নাহিদ ইসলাম, লিড করছেন নাহিদ ইসলাম, বাকিরও ছিল, বাট নাহিদ তৎকালীন সময় যথেষ্ট ফেমাস ছিল এই আন্দোলনের সময়। সো নাহিদকে সামনে রেখে দল ঘোষণা হতে পারে, আর এরপর বাকিরা থাকতে পারে। তার মানে নাহিদ প্রধানমন্ত্রী হতে পারে যদি ছাত্রদের রাজনৈতিক দল হয়, হয়তো রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী, এরকম কোনো একটা সিস্টেমে নাহিদ সামনে আসবে। আর যেহেতু উপদেষ্টা পদে ছিল, একটা ফেস ভ্যালু তো ক্রিয়েট হয়ে গেছে, সরকার চালানোর এক ধরনের একটা অভিজ্ঞতা তার হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এটা হইতেও পারে। সার্জিস হয়তো যুগ্ম সাধারণ সম্পাদক থাকবে, দলের গুরুত্বপূর্ণ একটা পোস্ট এটা, অথবা আহ্বায়ক পদে থাকবে, আরও বিভিন্ন পদে থাকতে পারে, মানে আগামী যে রাজনৈতিক দলটা আসবে। এরপর মাস্টারমাইন্ড মাহফুজ আসবে, আসিফ আসবে, এগুলা তথ্যপাত্র থেকে গণমাধ্যমগুলো প্রতিবেদন করছে যে সর্বশেষ পদত্যাগ করবে মাস্টারমাইন্ড মাহফুজ অক্টোবরের শেষের দিকে, মানব জমিনের রিপোর্ট বলছে, আর মাঝামাঝি সময় আসিফ। তো যদিও এটা নিয়ে আসিফের বক্তব্য আমরা এখন শুনি নাই, নাহিদ বলে দিয়েছে যে এরকম কোনো কথা নাই, কিন্তু মানব জমিন বলছে যে আপনার এমনটা তাদের কাছে তথ্য আছে, বা আমাদের পত্রিকাতেও আছে। তো আপনার নিজেদের নতুন দলে পরিচিত একজন রাজনৈতিক মুখকে নিয়ে আসতে চাচ্ছেন ছাত্র আন্দোলনের নেতারা, আর সেই লক্ষ্যে যোগাযোগ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। হালকা নিছেন তারেক রহমান কিন্তু বলছে যে এটা লম্বা খেলা যাবে নির্বাচনটা, এখন আমার এরকমই মনে হচ্ছে। আর ডক্টর ইউনূসের একটা আশীর্বাদ তো আছেই বিভিন্নভাবে, তিনিও চাচ্ছেন তরুণরা বাংলাদেশকে নেতৃত্ব দেখ, তারুণ্য নির্ভর একটা জাতি তিনি দেখতে চান। ইভেন এই আন্দোলনটাতে জীবন দিচ্ছে ছাত্ররা। সো এটার যে অর্জনগুলা, এটাকে রক্ষা করতে হলে ছাত্রদেরই থাকতে হবে। ওনার এই ধরনের কথাবার্তা যেটা ফিনান্সিয়াল টাইমসকে দিচ্ছেন, একটা ক্লিয়ার মেসেজ ক্রিয়েট করে যে তিনি ছাত্রদেরকে উৎসাহ দিচ্ছেন। সাব্বাস বাংলার দামান ছেলেরা, বাংলার ভূমিকে এভাবেই রক্ষা করতে হবে এবং দাদাবাবুদের জবাব এভাবেই দিতে হবে। কোনো ছাড় দেওয়া যাবে না। একটা কথা কি জানেন, 54 বছরে আমরা চুপ ছিলাম। এই জাতি 54 বছরে কখনো প্রতিবাদ করতে পারে নাই, কিন্তু এখন এই জাতি প্রতিবাদ করতে শিখে গেছে। আজ থেকে 1 বছর আগে দেখেন না, আজ থেকে 1 বছর আগে আমাদের এক বিজেপির ভাইকে গুলি করে মেরে ফেলো বিএসএফ, এটা নিয়ে কিন্তু কোনো প্রতিবাদ হয় নাই। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ হয় নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ হয় নাই, শেখ হাসিনা তো কোনো কথা বলেই নাই। কতজন মানুষ মারছে হিসাব করে দেখেন আমাদের সীমান্তে, ইন্ডিয়া পাখির মতো গুলি করে মানুষ মারছে, কিন্তু কেউ প্রতিবাদ করে নাই। আর ভূমি এগুলো তো যখন চাইছে যখন নিয়ে নিচ্ছে, শেখ হাসিনা নিজেই দিয়ে দিছে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা, আগের বিজেপি এখনের বিজেপি কিন্তু একই আছে, কেউ কিন্তু পরিবর্তন হয় নাই, শুধু পরিবর্তন হয়েছে ক্ষমতা। আগে দেশ চালাইতো শেখ হাসিনা, এখন দেশ চালায় ডক্টর মোহাম্মদ ইউনূস। আগে দেশ চালাইতো শেখ হাসিনা, শেখ হাসিনাকে ইন্ডিয়াকে শুধু দিত, আর ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্ডিয়াকে দিচ্ছে না। ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতেছে, সেটার বহিঃপ্রকাশ আজকে বর্ডারেই দেখা যাচ্ছে, সীমান্তে দেখা যাচ্ছে। ইন্ডিয়াকে এক চুল ছাড় দিয়ে কথা বলতেছে না, এক চুল। এবং যারা বিজেপি সদস্য তারা বলতেছে যে 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিব না, 1 ইঞ্চি মাটিও আমরা ইন্ডিয়াকে দখল করতে দিব না। এটা কি বলে দেশপ্রেম? দেখেন, আপনি একটা কথা আছে না, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। এটাই, আপনি যদি ভয় পান আপনাকে মানুষ কিন্তু ভয় দেখাবে, ভয় দেখায় বিভিন্ন সুযোগ সুবিধা নিতে থাকবে, কিন্তু আপনি যদি রুখে দাঁড়ান সেই সুযোগটা কিন্তু আর পাবে না। তো দাদা বাবুরা এতদিন নিতে দাদা বাবুদের অভ্যাস হয়ে গেছে খারাপ। এখন দাদা বাবুরা মনে করছে কি এখনো নিব, কিন্তু এখন তো আর চাইলেই সেটা হবে না। কারণ আগেও যারা ছিল বিজেপি তারাও দেশপ্রেমিক ছিল, এখনো যারা তারাও দেশপ্রেমিক। কিন্তু আগে যে রাষ্ট্র ক্ষমতায় ছিল সে দেশপ্রেমিক ছিল না, এখন যে রাষ্ট্র ক্ষমতায় সে দেশপ্রেমিক।
এই জন্য এই বর্ডারে কিন্তু সবাই এখন দেশের প্রতি প্রেম দেখাইতেছে, প্রেম দেখানোর সুযোগ পাইছে। আর বাংলাদেশের জনগণ, ওই অঞ্চলের জনগণও প্রতিবাদ করতেছে। কখনো দেখছেন এভাবে চড়াও হয়ে কথা বলতে? কখনো কি দেখছেন বিজেপি সদস্যরা এবং বিএসএফ এর সাথে এভাবে কথা বলছে গরম হয়ে? না, আমি তো দেখি নাই। এখন কথা বলতেছে, কারণ এখন দেখছে যে তোমরা অনেক খাইছো আর না, অনেক দিছি আর না, তোমাদের অনেক দাসত্ব করছি আর না, দাসত্ব দিন শেষ। কি দেউলিয়া অবস্থা অথবা চরম অবস্থা? দেউলিয়া অবস্থা হলো এই যে 5 মিনিটের একটা ঝটিকা মিছিল করছে চট্টগ্রামে, এটা হচ্ছে দেউলিয়া অবস্থা। আর চরম অবস্থা হলো যে এমন একটা পরিস্থিতি যে ছাত্রলীগকে 5 মিনিটের একটা ঝটিকা মিছিল করতে হলো। আপনারা যেভাবে পারেন ব্যাখ্যা করেন। বলছি এই কারণে যে ছাত্রলীগের দাপটে টিকা যাইত না। বাপরে বাপ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মানে বিশাল ব্যাপার ছিল। মানে টেকনাফ থেকে তেতুলিয়া কোল জায়গায় যে দাপট, যে আধিপত্য, এখন ঠুস করে সব শেষ। এখন তাদের 5 মিনিটের ঝটিকা মিছিল করতে হয়। নিশ্চয়ই এই মিছিলে দেখবেন যে সব মাস্ক পরা, মুখ লুকানো, হ্যাঁ, যাতে আইডেন্টিফাই না হয়। তো করতেছে, এখন কি করবে? আবার যদি ঘুরে দাঁড়ানো যায়, আবার যদি একটা সুযোগ হয়, মানে বিএনপিকে ফলো করতেছে যে বিএনপি এত কষ্টের মধ্যে তো টিকে ছিল। কিন্তু এরা বুঝতেছে না যে এদের নেতারা বিদেশে যে আরামায়েশ করে আছে, হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যে এখন তার উপরে বেশ সুখে শান্তিতে আছে, সবার সাথে যোগাযোগ বন্ধ করে। এই যেখানে এরা বিপদে আছে, একটা টাকা পাঠাচ্ছে তোদেরকে আমরা দেখতেছি না, কোনো কিছুই নেই। খবর হলো এই চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোরে নগরের জিইসি এলাকায় এই মিছিল করছে, ভোরবেলা বের করছে করে, এই যে নেত্রী দেখেন চট্টগ্রামে কি মিছিল করছি আমরা। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায় সকাল 6টার দিকে, অনেকে ঘুমায় পড়ে, আমি তো মানে ঘুমাই থাকি, 9টা-10টার দিকে উঠি। সকাল 6টার দিকে জিইসি এলাকায় মিছিলটি বের হয়, এরপর 5 থেকে 10 মিনিটের মধ্যে তারা সরে পড়ে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি, শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। সকাল 10টায় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে মিছিলের এই ভিডিও দেওয়া হয়। 1 মিনিট 27 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় জিইসি মোড়ে সিডিএ এভিনিউ সড়কের এক পাশে মিছিল করছেন 20 থেকে 25 নেতাকর্মী। এই সময় তারা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। ভিডিও ক্যাপশনে লেখা হয়, চট্টগ্রাম শহরে জিইসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বাপরে, বিশাল ব্যাপার। মিছিলে থাকাদের শনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন নগর পুলিশের বায়জিদ বোস্তমি অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান। তিনি বলেন, জিইসি এলাকায় সকালে একটা মিছিল হয়েছে, তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এর আগে গত বছরের 17 নভেম্বর মধ্যরাতে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে হঠাৎ ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ মিছিলে থাকা 2 জনকে আটক করে। পুলিশ গত 18 অক্টোবর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের আরেকটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় দিবাগত রাত 12:30টার দিকে 30 থেকে 50 জন জামাল খান এলাকায় ঝটিকা মিছিল করে সরে পড়েন। এর 5 দিন পর 23 অক্টোবর আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এখন এইভাবেই ঝটিকা মটিকা করে কোনোরকম টিকে থাকা মানে সুদিনের অপেক্ষা, এছাড়া তো আপাতত আর কোনো সুযোগ নেই। দর্শক ভাই, আমাদের অপরাধ হয়েছে, আমাদের উচিত ছিল কি জানেন? আমাদের সবচেয়ে বড় অপরাধ হয়েছে আমাদের এই আন্দোলন চলতে থাকতো। এই যে আমরা দেখছি না, গত মানে 1.5 যুগের বেশি সময় বিভিন্ন আন্দোলন হয়েছে না, এই আন্দোলনের ধারাবাহিকতা চলা উচিত ছিল। এবং যারা অসহযোগিতা করছে, যারা অসহযোগিতা বর্তমানে করছে, তাদেরকে এই হিস্ট্রি মনে রাখবে, তারা হচ্ছে সবচেয়ে বড়, তারা হচ্ছে আমাদের সাথে বিট্রে করেছে। আমরা চুপকে সরাইতে চাইছি রাজনৈতিক অসহযোগিতা। 72 সংবিধান নিয়ে আমরা কথা বলেছি, সেখানে রাজনৈতিক অসহযোগিতা। আমরা সেখানে হচ্ছে প্রক্লেমেশন নিয়ে কথা বলেছি, অসহযোগিতা। আমরা রিফরমেশন নিয়ে কথা বলছি, সেখানে অসহযোগিতা। দেখেন, এই বলেন তো এই সরকারের সবচেয়ে প্রথম সুবিধাভোগী কারা? এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সুবিধাভোগী সুবিধাভোগী তো সবাই ভাবে যে সমন্বয়করা। সাধারণ মানুষের কথা যদি বলি, এখন ব্যর্থতা, এটা পারসেপশন। এই সরকারের প্রথম এবং প্রধান সুবিধাভোগী হচ্ছে আমরা। অফিসিয়ালি ঠিক আছে, সে আমলাদেরকে সুবিধা কারা দিয়েছে? হাসান আব্দুল্লাহ, বি ট্রান্সপারেন্ট। সাধারণ মানুষের পারসেপশন থেকে আমি বলছি, আপনারা সরকার চালাচ্ছেন, বিএনপি আপনাদেরকে দায় দিচ্ছে, জামাত ইসলামী বলছে আপনারা সরকার চালাচ্ছেন, আপনারা এটা করতে পারছেন না, ওটা করতে পারছেন না। হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেমটা হলো যে আপনারা সঠিকভাবে এই যে কথাগুলি বললেন, এগুলি তো অফিসিয়াল বিষয়। আমি তো আর কোনো আমলাকে বের করে দিতে পারবো না, মেজর রাজা কিন্তু বের করে দিতে পারে। একটা সরকারের সেই সক্ষমতা আছে, সে সরকার কি সক্ষমতা নিয়ে কাজ করতে পারছে কিনা? বি বোল্ড প্লিজ। সরকার যদি সক্ষমতা নিয়ে কাজ করতে পারতো, সরকার যদি রেভলিউশনারি স্পিরিট ধারণ করতে পারতো, তাইলে এই যে আওয়ামী লীগ এখন মানে সরকারকে আপনারা সমর্থন করছেন, আপনাদের পছন্দের না, আপনি কাজকর্ম যা করছে সরকার আপনারা পছন্দ করছেন, সমন্বয় হিসেবে আপনি পছন্দ করছেন না, তাহলে কাদের সরকারে সরকার রান করছে? কে রান করছে? তারা কিভাবে সরকারের? দেখেন, এই সরকারের সদিচ্ছা, এই সরকারের আপনি প্রত্যেকটা ইনিশিয়েটিভে দেখেন আপনার রাজনৈতিক অসহযোগিতা ছিল। এই সরকারের প্রত্যেকটা ইনিশিয়েটিভে আপনার রাজনৈতিক অসহযোগিতা। আমরা যখনই বলেছি, আমরা একটা জিনিস খেয়াল করেন, খুব স্পষ্টভাবে খেয়াল করেন, আমরা
চুপ্পুকে সরাইতে চাইছি রাজনৈতিক অসহযোগিতা। ৭২ সংবিধান নিয়ে আমরা কথা বলেছি, সেখানে রাজনৈতিক অসহযোগিতা। আমরা সেখানে হচ্ছে প্রক্লেমেশন নিয়ে কথা বলেছি, অসহযোগিতা। আমরা রিফরমেশন নিয়ে কথা বলছি, সেখানে অসহযোগিতা। আপনি সব জায়গায় যখন একটা গভর্নমেন্ট তার মানে বিএনপি বাধা দিয়েছে, আপনারা করতে পারেন, সরকার করতে পারেনি। তার মানে বিএনপি তো শক্তিশালী, সরকার তাহলে আছে কেন? সরকার সরে যাক। আপনি দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় যখন রাজনৈতিক অসহযোগিতা তৈরি হচ্ছে, একটা আপনার এই যে সিভিল সোসাইটিতে এক ধরনের আওয়ামী সিম্পেথি ক্যাম্পেইন চালু হয়েছে, মিডিয়াতে আওয়ামী সিম্পেথি ক্যাম্পেইন চালু হয়েছে, এবং ইন্টেনশনালি আমাদের অপরাধ হয়েছে। আমাদের উচিত ছিল কি জানেন? আমাদের সবচেয়ে বড় অপরাধ হয়েছে, আমাদের এই আন্দোলন চলতে থাকতো। এই যে আমরা দেখছি না গত মানে ১.৫ যুগের বেশি সময় বিভিন্ন আন্দোলন হয়েছে না, এই আন্দোলনের ধারাবাহিকতা চলা উচিত ছিল। এবং যারা অসহযোগিতা করছে, যারা অসহযোগিতা বর্তমানে করছে, তাদেরকে এই হিস্ট্রি মনে রাখবে, তারা হচ্ছে সবচেয়ে বড়, তারা হচ্ছে আমাদের সাথে বিট্রে করেছে, তারা বিট্রে করেই যাচ্ছে। এবং আজকে আমাদেরকে এটা স্বীকার করতে হবে, এটা আমরা একটা জেনারেশনাল কনফ্লিক্টের মধ্যে আছি। একটা জেনারেশনাল কনফ্লিক্টের মধ্যে আমরা দেখছি যারা প্রবীণ রাজনীতিবিদ, যারা অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ, যারা দীর্ঘ সময় অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে, অত্যন্ত দুঃখজনক বিষয়, তারা এই নির্যাতন গুলো মনে রাখে নাই, বরং তারা ইলেকটোরাল বেনিফিটের দিকে এখন যাচ্ছে। ইলেকটোরাল বেনিফিট অর্থাৎ আমি যদি সরকার ব্যর্থ হলে ইলেকট্রনিক বেনিফিট যাবে, স্বাভাবিক। এই সরকার সফলতাটা কোথায়? প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখন কথা হলো আপনাদের উপরে দায়টা আসছে, সে জায়গাতে এই যে আপনি পাল্টা প্রশ্নগুলি করলেন, এখন প্রশ্ন হলো এই সরকার আসলে কাদের কাছে জবাবদিহি করে? এই সরকার কারা রান করছে? কাদের দ্বারা সরকার পরিচালিত হচ্ছে? আপনারা কতটুকু এই সরকারকে প্রশ্ন করতে পারছেন? এই দায় কি আপনারা অনুভব করেন কিনা যে কোনো কারণে এই সরকার ব্যর্থ হলো, তাহলে আপনারা ব্যর্থ, পুরো আন্দোলন ব্যর্থ, সবকিছু ব্যর্থ হবে? সেখানে সরকারকে রিসিপ্রোকাল ইস্যুস, রিসিপ্রোকাল। দেখেন আমরা এই জায়গায় এখানে একটা জিনিস বলা হয়, এই সরকারকে শুধুমাত্র আমাদের প্রতিনিধি রয়েছে, এই সরকারে বিএনপি থেকে প্রতিনিধি দেওয়া হয়েছে, এই সরকারের গুরুত্বপূর্ণ বিভাগে অন্যান্য অনেক রাজনৈতিক দলের তাদের প্রতিনিধিত্ব রয়েছে, এখানে যে বিপ্লবের বা গণঅভ্যুত্থানের যেই শক্তির প্রতিনিধিত্ব রয়েছে, অর্থাৎ এটা কিন্তু সবার প্রতিনিধিত্বের জায়গা থেকে গভর্নমেন্টটি গঠিত হয়েছে। কিন্তু আমরা দেখছি সরকার গঠিত হওয়ার পরে বিভিন্নভাবে একটা অসহযোগিতা। এখানে একটা জিনিস দেখেন, এই সরকার এমন কিছু রিফরমেশন করতে চায় যা অনেক রাজনৈতিক দল তারা যদি সরকারে আসে তখন সেগুলো করবে, এমন একটা ম্যান্ডেট দিয়ে রেখেছে। এখন আপনি যদি, তার মানে কি সিস্টেমেটিক ভাবে আপনি নিশ্চয়ই চাইবেন না, সিস্টেমেটিক ভাবে এখানেও অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে, নিশ্চয়ই তারা চাচ্ছেন বা ওই রাজনৈতিক দলগুলো চাচ্ছেন যে আমরা যদি ক্ষমতায় যাই তখন আমরা এই রিফরমেশন গুলো করবো, তখন আমরা এই পদক্ষেপগুলো নিব। এখন এই সরকারকে বিভিন্ন জায়গায় আজকে পর্যন্ত দেখেন ১৩৬টা আন্দোলন হয়েছে ঢাকা শহরে, ১৩৬টা আন্দোলন ঢাকা শহরে ৬ মাসের মাথায়। পৃথিবীতে কোথাও দেখেন একটা বিপ্লবের পরে একটা গভর্নমেন্টকে যদি এত জায়গা থেকে অসহযোগিতা করা হয়, রাজনৈতিক অসহযোগিতা, প্রশাসনিক অসহযোগিতা, এখানে আন্দোলন, এখানে হচ্ছে সিভিল সোসাইটি থেকে অসহযোগিতা, মিডিয়া থেকে অসহযোগিতা, ওই দিক থেকে বিদেশে বসে অসহযোগিতা, কনস্পাইরেসি, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে বসে এই আওয়ামী লীগ এই যে গভর্নমেন্টের পিছনে, গভর্নমেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করার রয়েছে। এটার পরেও যে ম্যাস গভর্নমেন্টের ডিক্লাইন হয় নাই, আমাদের গভর্নমেন্টকে আপনাকে ধন্যবাদ দেওয়ার কথা। আপনি দেখেন, আপনি কি এই যে আওয়ামী লীগ যে পরিমাণ অপকর্ম করে গিয়েছে এবং অর্থনীতির অবস্থা যেই পর্যায়ে ফেলে রেখে গিয়েছিল, এখনো পর্যন্ত যে একটা ধরে রেখেছে, ভিত্তিটা ধরে রেখেছে, সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের থেকে ধন্যবাদ ডিজার্ভ করে। একটা শুধুমাত্র ঢাকা শহরেই ১৩৬টা আন্দোলন হয়েছে। কেন? আমাদের দেশের মানুষের প্রতি আমাদের হচ্ছে একটা আহ্বান রয়েছে। দেখেন আপনারা 16টা বছর অপেক্ষা করেছেন, আপনাদের এমন কি হইলো যে 5 মাসের মধ্যে আপনাদের সব চাইতে হবে, একদম 5 মাসের মধ্যে সব পূরণ করতে হবে? আপনাদের 5 মাসের মধ্যে বেতন সব লাগবে, 5 মাসের মধ্যে প্রমোশন লাগবে, 5 মাসের মধ্যে পোস্টিং লাগবে, 5 মাসের মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি পাবলিক হয়ে যেতে হবে, সরকারি বেসরকারি চাকরি সরকারি হয়ে যেতে হবে, এমপিভুক্ত চাকরি জাতীয়করণ হয়ে যেতে হবে। মানে 6 মাসের মধ্যে একটা মৌসুম হয়ে গেছে এবং সব দায়ভার আমাদের। আমরা মাঝে মাঝে অপরাধ বোধে ভুগি যে আসলে আমরা এই বিপ্লবটা যেহেতু করেছি এটা আমাদের অপরাধ হয়েছে, আমরা হাসিনার সাথে যেহেতু কোনো ধরনের সহযোগিতা করি না এটা আমাদের অপরাধ হয়েছে। আমরা আজকে দেখতাম হাসিনার সাথে সহযোগিতা করে, তার সাথে নেগোসিয়েশন করে, তাহলে দেখতাম আজকে যারা বড় বড় আস্ফালন করছে, যারা বলছে যে আমাদের কোনো স্পেস নাই, যে তোমরা এখন পড়ার টেবিলে ফিরে যাও, আজকে আমরা দেখতাম যে তাদের অবস্থাটা কোন জায়গায় থাকে। আমরা তাদের জায়গায় স্পষ্টভাবে বলতে চাই, আমাদের বিনম্র শ্রদ্ধা রয়েছে সবার কৃতিত্বের প্রতি। আমরা বারবার বলতে চাই, এই তরুণ প্রজন্মের যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটাকে আপনারা ওয়েলকাম করুন, সেটাকে আপনারা দায়িত্ব নিয়ে সেটাকে নার্চার করুন। এই তরুণ প্রজন্ম যদি কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে, তাদেরকে ডেকে নিয়ে এসে আলোচনার মধ্য দিয়ে আপনাদের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করুন। তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করে এভাবে যদি অপোনেন্ট বানান, তাহলে কালেকটিভ দেশের জন্য কোনোভাবে মঙ্গলজনক হবে না। এই সরকারকে যদি আপনি অপোনেন্ট ফিল করেন, যে সরকার যদি সাকসেস হয়ে যায় তাহলে আমার পলিটিক্স থাকে না, আমার ম্যান্ডেট থাকে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গিয়ে ডক্টর ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে স্টুডেন্টদের দল গঠন নিয়ে কিছু কথা বলেছেন। এর মধ্যে একটা মন্তব্যকে রীতিমতো বোমা ফাটানো বলে মনে হতে পারে, আমি তাই মনে করি। এবং এই মন্তব্য আমাদের রাজনৈতিক মাঠে বড় উত্তাপ তৈরি করার সম্ভাবনা আছে, যদি না প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ব্যাপারে ক্লারিফিকেশন দেওয়া হয় এবং সেটা যদি তিনি জোন না করেন। আমি বক্তব্যটা একটু পড়ি। প্রথম আলো বা অন্যান্য অনেক পত্রিকা এটাকে ট্রান্সলেট করেছে। এটার মূল ভার্সন যেটা, আমি ওনার পডকাস্টটাও শুনেছি, এটা পাওয়া যায়, আপনারা যে কেউ শুনে নিতে পারেন। ওখানে একটু মূল বিষয় যাওয়ার আগে ওখানে বলি, ওখানে মূলত
উনি কিভাবে দায়িত্ব নিয়েছেন, কি প্রেক্ষাপটে নিয়েছেন, এই গল্পগুলো তার মুখে আমরা অনেকবার শুনেছি। তিনি আবারও সেগুলো বলেছেন, সেগুলো জানিয়েছেন। ভারতের প্রোপাগ্যান্ডার জবাব দিয়েছেন খুবই চমৎকারভাবে, মিথ্যা প্রোপাগ্যান্ডা যেগুলো হচ্ছে। এবং তার চাইতেও খুব মজা লেগেছে আমার কাছে, টিউলিপ সিদ্দিক নিয়ে আলোচনা করছিলেন এবং এই চোর বা এই ডাকাত ফ্যামিলিটাকে নিয়ে যে কঠোর ভাষায় তিনি আগেও কথা বলেছিলেন সেটা আবার বললেন এবং দুর্দান্ত লেগেছে। এবং আমি ট্রুলি বিশ্বাস করি টিউলিপ সিদ্দিকের চাকরি, মানে মন্ত্রিত্বের চাকরি যাওয়ার ক্ষেত্রে খুব বড় রোল প্লে করেছিল আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য। তিনি দেশে থাকতেই এটা নিয়ে খুব কঠোর অবস্থান জানিয়েছিলেন। তো অফ টপিক হলে যোগ করে রাখি, টিউলিপ সিদ্দিকের এমপিত্ব নিয়ে আলাপ চলছে এবং আমি মনে করি ওখানে বাংলাদেশি যে কমিউনিটি আছে, ডায়াসপোরা যারা আছেন, তারা তার মানে এমপিত্ব থেকেও তাকে যেন সরে যেতে হয় সেই চাপ তারা অব্যাহত রাখবেন। এখানে ডক্টর ইউনূস ছাত্রদেরকে নিয়ে যা বলেছে, বিশেষ করে শেষ অংশের কথাটাই সবচেয়ে বেশি প্রশ্ন আসবে বলে আমি মনে করি। সেটার আগে এমনি দল নিয়ে অনেক কথা বলেছেন, একটু পড়ি। একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করে। আমি তাকে কোট করছি। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করেছে তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম যদি তারা দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্য কি করেছে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, তারা ভালো কাজ করছে। এখন ছাত্ররা বলছে তারা কেন নিজস্ব দল গঠন করছে না, তারা একটা সুযোগ নেবে। তারা বলছেন যে তাদের কোনো সুযোগ নেই, এমনকি সংসদে একটি আসনও থাকবে না। কেন? কারণ কেউ তাদেরকে চেনে না। এই প্রসঙ্গে ডক্টর ইউনূস আরও বলেন, আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেই, সুতরাং তারা এটা করবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন দল গঠনের প্রক্রিয়ার মধ্যে তারা হয়তো বিচ্ছিন্ন হয়ে পড়বে, আশঙ্কার কথা আছে বাংলাদেশের যে টিপিক্যাল রাজনৈতিক কালচার। উনি বলছেন এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। এক পর্যায়ে তিনি বলেন ভারতীয়রা যেসব বিষয় বলছেন তার বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা বলছে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। অধ্যাপক ইউনূস হয়তো নাও ঠিক থাকতে পারেন, কিন্তু সেখানে ইসলামিস্টরা রয়েছে যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এই জায়গায় সেই কথাগুলো আছে যেগুলোকে বোমা ফাটানো মনে হতে পারে। তিনি বলছেন আমরা এমন লক্ষণ দেখি না, অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখি না। তরুণেরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ, তাদের খারাপ কোনো কিছুর সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোঠানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে, অন্যথায় সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছু পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটা বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ, সুতরাং এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের অভিপ্রায় থাকবে। এই জায়গাটা আমি আবারও পড়ি, শেষ অংশটা, যেখানেই আসলে অনেকগুলো কথা আছে যেগুলো মারাত্মক রকম পলিটিক্যাল ডিবেট ট্রিগার করতে পারে। তিনি বলছেন তাদের খারাপ কোনো কিছু সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। ছাত্রদেরকে তিনি প্রশংসা করছেন। মানে এই প্রশংসা যখন তিনি করছেন তখন এটাকে আমরা কিভাবে দেখবো? এবং এর রিডিং বিটুইন লাইনস হচ্ছে অনেকেরই আছে যেটা উনি পরে বলেও ফেলছেন। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। এই জায়গাটা, এই বাক্যটাকে আমরা যদি অ্যানালাইজ করি, তার মানে স্টুডেন্টরা রক্ত দিয়েছে, ট্রু। কিন্তু এখানে আবার সেই ন্যারেটিভ যে স্টুডেন্টরাই রক্ত দিয়েছে, আমি বলছি না এইভাবে বলা হয়েছে, কিন্তু আমরা যে কনটেক্সটের সাথে মেলাই, আমাদের প্রধান উপদেষ্টা এই মুভমেন্টের পর দায়িত্ব নেওয়ার পর থেকে স্টুডেন্টরা তাকে এমপ্লয় করেছে, স্টুডেন্টরাই সব কিছু করেছে, তরুণরাই সব করে ফেলছে এবং স্টুডেন্টরা বিশেষ করে সব করছে, এই আলাপ উনি ক্রমাগত দিয়েছেন। নট অনলি দ্যাট, এই মুভমেন্টটা একটা মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট ছিল। উনি যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়েছিলেন তখন মিস্টার মাহফুজ আলমকে তিনি এই মুভমেন্টের ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট বলে পরিচয় করে দিয়েছেন। পরে আমরা কথ্য ভাষায় অনেকে এটাকে মাস্টার মাইন্ড এই শব্দটা ব্যবহার করতাম। যদি দাভোসে এসে তিনি এটাকে একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট এবং এখানে কোনো লিডার ছিল না বলেছেন। কিন্তু এখানে আবার যেহেতু তার একটা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আছে, স্টুডেন্টদেরকে আবারও ক্রেডিট দেওয়ার একটা টেন্ডেন্সি আমি মনে করি। আমাদের এই পোস্ট 5 অগস্ট আমাদের মধ্যে যে ধরনের বিভেদ তৈরি হয়েছে তার মধ্যে একটা খুব বড় কারণ হচ্ছে এই ক্রেডিট ক্লেম করা। স্টুডেন্টরা তার জায়গা থেকে করছিলেন, কিন্তু যখন প্রধান উপদেষ্টা সেটাকে এন্ডোর্স করছিলেন সেটা বিভেদটাকে আরো বাড়িয়ে দিয়েছিল। এখানে কিন্তু আবার কারণ তারা রক্ত দিয়ে যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। পরের বাক্যটাও কিন্তু, পরের অংশটা বাক্যের পরের ক্লজটাও খুবই বিতর্ক তৈরি করতে পারে। তার মানে হচ্ছে ছাত্ররা যা অর্জন করেছে সেটা আর কেউ রক্ষা করতে পারবে না, তাই ছাত্রদেরকে সেটা রক্ষা করতে হবে। তাত্ত্বিকভাবে বলছি, নির্বাচনের ক্ষেত্রে যদি একটা দল ক্ষমতায় আসে, নিশ্চয় আওয়ামী লীগ আসছে না, তো আওয়ামী লীগের বাইরে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা সংগঠন ব্যক্তি এই অভ্যুত্থানের পক্ষে ছিল, অনেকে অ্যাক্টিভলি মাঠে ছিলেন। প্রত্যেকেই শেখ হাসিনার এই বিভৎস মাফিয়া রেজিমের বিরুদ্ধে লড়াই করেছে। সো তাহলে কি প্রশ্নটা এটা দাঁড়ালো, তাদের কেউ যদি ক্ষমতায় যায় তারা
যে অর্জন হয়েছে সেটা রক্ষা করতে পারবে না? আচ্ছা, যদি না পারে তাহলে তো ছাত্রদেরকে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় গিয়ে এটা রক্ষা করতে হবে। তাহলে কি ছাত্রদের ক্ষমতায় যাওয়াটাই জরুরি? ছাত্রদের ক্ষমতা যাওয়া ছাড়া তারা এটা রক্ষা করতে পারছে না, তাই না? রাজনীতিতে যদি যায় তারা, বা রাজনীতিতে আসে তো করা যায় না, তো ছাত্রদের তো ক্ষমতায় যাওয়ার প্রবাবিলিটি নাই। কিন্তু এর মধ্যে এরকম ইন্টারপ্রিটেশন কেউ তৈরি করতে পারেন, কারণ উনি বলছেন এরপর অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। লেটস কল আ স্পেড আ স্পেড। কেউ বলবেন যে বাক্যের মাধ্যমে কি বুঝিয়েছেন, যারা এটা করে তাদেরকে বুঝিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয় এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো, বিশেষ করে যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব বেশি, যে বললাম স্পেডকে স্পেড যদি বলি, তাহলে আসলে এখানে বিএনপির প্রতি একটা ইঙ্গিত আছে, এরকম একটা ইন্টারপ্রিটেশন করা যায়। আমি বলছি না আমাদের প্রধান উপদেষ্টা এই কাজটা করেছেনই, কিন্তু পড়লে এই ইন্টারপ্রিটেশন করা যায়, কারণ দীর্ঘদিন থেকে বিএনপির বিরুদ্ধে ছাত্ররাই এই ক্যাম্পেইন করেছে। নট অনলি স্টুডেন্টস, জামায়াতও এই ক্যাম্পেইন করার চেষ্টা করেছে। তারাও নাম না ধরে বলেছে যে এক গ্রুপ গেছে আরেক গ্রুপ খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, সেই জন্যই তারা খুব দ্রুত নির্বাচন চায়। এই আলাপগুলো জামায়াত করেছে, এই আলাপগুলো ছাত্ররাও করেছে, আমাদের চোখে নিশ্চয়ই পড়েছে। সো এখানে যখন প্রধান উপদেষ্টা একই ন্যারেটিভ, একই বক্তব্য দিয়ে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোর প্রতি ইঙ্গিত করেন, সেটাও কিন্তু খুবই প্রবলেম্যাটিক। তারপর বলছেন এটা বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ, সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের অভিপ্রায় স্বচ্ছ থাকবে। কোন সময় এই বক্তব্যটা আসলো? যখন কয়েকদিন আগেই বিএনপি মহাসচিব সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। উনি প্রশ্ন আসলে তোলেন, উনি বলেছেন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে সেই সরকার নিরপেক্ষ থাকা উচিত হবে, কারণ স্টুডেন্টরা যদি দল তৈরি করে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসতে পারে, তখন স্টুডেন্টদের ওই সরকারে থাকা না থাকা নিয়ে প্রশ্ন। এরপরেই তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সরকারকে উনি এখন পর্যন্ত নিরপেক্ষ মনে করেন কিনা। তিনি কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত উনি নিরপেক্ষই মনে করেন। কিন্তু যখন উনি এই প্রশ্ন তুলছেন, তখন যখন প্রধান উপদেষ্টা স্বয়ং এই ধরনের একটা বক্তব্য দেন, যেটার অনেক রকম ইন্টারপ্রিটেশন হতে পারে, লজিক্যালি জাস্ট টেক্সচুয়াল ইন্টারপ্রিটেশনই হতে পারে, আর রিডিং বিটুইন লাইনসে তো অনেক কিছুই আসতে পারে সম্ভব। ফলে এই প্রশ্নটা যখন আসবে, তখন বিএনপি যে কথাটা বলছিল যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সরকারের, সেই প্রশ্নটা তো বেশ উচ্চকিত হয়ে উঠবে। এবং এই ঘটনাটা এমন সময় ঘটবে যখন বিএনপি আর সরকারের মধ্যে কিছুটা অবিশ্বাসের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনা প্রধান উপদেষ্টার এই বক্তব্যের আগেই বিএনপি ফেব্রুয়ারিতে তাদের নির্বাচনের দাবিতে মাঠে নামার আওয়াজ তুলছিল। তারা জুলাই আগস্টে তাদের নির্বাচন চাইছিল। এটাকে এক ধরনের রেটরিক হিসাবে আমি ইন্টারপ্রিট করেছি যে বিএনপি হয়তো এই বছরের মধ্যে, মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলেই উইল বি হ্যাপি উইথ দ্যাট। কিন্তু এখন এই প্রেক্ষাপটে যখন এই আলাপটা আসলো, এটা বিএনপিকে আরো ভীত করে তুলবে। মানে বিএনপির ছাত্রদের দল নিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্রদের দলটা যেমন হতে যাচ্ছে, যা হতে যাচ্ছে, এটা বহুদিন সময় লাগবে। তারা অনেক ভুল করেছেন, এই কারণে সময় আরো বেশি লাগবে। স্টিল তাদের একটা ভালো পটেনশিয়াল আছে, কিন্তু বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর মতো পরিস্থিতিতে যাওয়া, নির্বাচনের চ্যালেঞ্জ জানানোর পরিস্থিতিতে যাওয়া অনেক অনেক বছরের ব্যাপার। মানে আমি এভাবে বলি যে অন্তত 20 বছরেও যদি ছাত্রদের এই দল, নতুন দলটা যদি একটা বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হয়ে ওঠে পলিটিক্যাল ফিল্ডে, পলিটিক্যাল পার্টিদের মধ্যে, এটাই অনেক কিছু। তো বিএনপির আসলে কোনো বিপদের কোনো সুযোগ নেই, সম্ভাবনা নেই। কিন্তু বিএনপির ওই ভীতির জায়গাটা হচ্ছে কোনো না কোনোভাবে নির্বাচনকে ম্যানিপুলেটেড হয় কিনা, বা নির্বাচন পর্যন্তই কেন না, কিছু না কিছু একটা ঘটলো, কিছু না কিছু একটা ঘটানো হলো, যে কারণে নির্বাচন হলো না, নির্বাচন পেছাতে থাকলো। এই ভীতির জায়গাগুলো আছে, এবং এখন এই ভীতির পরিস্থিতিও তৈরি হলো প্রধান উপদেষ্টার বক্তব্যের ক্ষেত্রে। এখন বিএনপি যদি তার নির্বাচনের দাবিতে, তার এই ভীতিজনিত কারণে সে যদি নির্বাচনের দাবিতে আরো মাঠে নেমে আসে, সেটা এই মুহূর্তে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করতে পারে। সংঘর্ষ কি ইন্টেন্সিটিতে হবে যদি হয়, আমরা কোনোভাবেই চাই না সেটা হোক, কিন্তু যদি হয়, সেখানে ছাত্রদের শক্তি সেই অর্থে আর অতটা নেই। এবং ছাত্রদের সাথে জামায়াতের, শিবিরের এক ধরনের অ্যালাইনমেন্ট আমরা দেখতে পাচ্ছি বক্তব্যের ক্ষেত্রে, এবং এটা শোনা যায় তাদের সমাবেশে বহু সময় জামায়াত শিবিরের অ্যাক্টিভিস্টরা, কর্মীরা, সমর্থকরা গিয়ে হাজির হন। সো এই দুই পক্ষেরও, মানে বিএনপির সাথে যদি এই দুই পক্ষেরও কোনো সাংঘর্ষিক পরিস্থিতি হয়, অথবা বিএনপি যদি মাঠে নেমে যায়, এই প্রশ্নটা আমরা করতে পারি যে এই সরকার কি শেখ হাসিনার মতো গুলি করে, গ্রেফতার করে, গুম করে, বিচার বহির্ভূত হত্যা করে, মামলা করে ক্ষমতায় টিকে থাকবে? তারা কি সেটা অ্যাফোর্ড করতে পারে? আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, পুলিশ কি শেখ হাসিনার পুলিশ যেভাবে শেখ হাসিনার কথা শুনেছে, এই পুলিশ কি বিএনপির মতো একটা দলের বিরুদ্ধে সেভাবে এখন নামবে এই সরকারের কথা শুনে, যে সরকারটা অলরেডি বেশ উইক একটা সরকার বলে মনে হয়? তার চেয়ে ওই যে বললাম, যদি শোনেও, তাহলে কি ডক্টর ইউনূস শেখ হাসিনা হয়ে উঠবেন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য? অনেক রকম জটিলতার পরিস্থিতি তৈরি হতে পারে যদি সরকার এই রাজনৈতিক দলের পেছনে আছেন, বিশেষ করে ডক্টর ইউনূস এটাকে সমর্থন দিচ্ছেন, এরকম যদি পারসেপশন তৈরি হয়। এর আগে কখনো কখনো কোনো না কোনো উপদেষ্টার বক্তব্যের মধ্যে আমরা এক্সিস্টিং দলগুলোর প্রতি তীব্র আক্রমণ, তাচ্ছিল্য এগুলো দেখেছি। নির্বাচন প্রশ্নে কেউকে বিএনপি যে ধরনের বক্তব্য দিচ্ছে, বিশেষ করে নির্বাচন, সেটা নিয়ে পাল্টা আক্রমণ করতে দেখেছি। কিন্তু
আমাদের প্রধান উপদেষ্টা দীর্ঘদিন থেকে একটা আলাপ করেছেন, বলেছেন, রিপিটেডলি বলেছেন যে তারা মূলত ফ্যাসিলিটেট করছেন, তারা বিভিন্ন দলগুলোর মধ্যে সংস্কার সহ সবকিছু নিয়ে আলাপ করে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে যাওয়ার জন্য। সেই জায়গায় যদি এই পারসেপশন তৈরি হয় যে সরকার আসলে সত্যিকার অর্থে একটা কিংস পার্টি, যে পার্টিটা হচ্ছে সেটা আসলেই কিংস পার্টি, এবং সরকার সেই তার যাবতীয় সব লজিস্টিক্স দিয়ে সেই সরকার সেটাকে গড়ে তুলবে। যদি লজিস্টিক্স অনেক সময় সবকিছু গোপন থাকে, কিন্তু সরকার একটা প্রকাশ্য রীতিমতো বা খুবই সেমি প্রকাশ্য একটা সমর্থন ওই দলের প্রতি আছে, এটাই আসলে আমাদের পলিটিক্সের এক্সিস্টিং সেটেলমেন্টকে ভেঙে দেবে। কারণ সবগুলো দল এই সরকারকে সমর্থন করেছে, কারণ তারা একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার যার কোনো পলিটিক্যাল স্টেক নেই। সেটা যদি তৈরি হয়, পরিস্থিতি যথেষ্ট খারাপের দিকে যেতে পারে। বটম লাইন আমরা আসলে আরেকটু বুঝতে চাই, আমরা প্রধান উপদেষ্টার দিক থেকে একটা ক্ল্যারিফিকেশন পাওয়া হয়তো আমাদের জন্য ভালো হবে। আমরা আগেও দেখেছি যখন কোনো কনফিউশন তৈরি হয়েছে তখন এক ধরনের ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে। আমাদের নিশ্চয়ই মনে আছে আল জাজিরার সাথে সাক্ষাৎকারে সরকার কতদিন ক্ষমতায় থাকবে, 4 বছর থাকতে পারে ধরনের একটা বক্তব্য তার ওই স্পিচ, তার ইন্টারভিউতে ছিল, ইন্টারপ্রিট করা যায়, তিনি সেটাকে ডিসাউন্ড করেছেন। সেটা একটু আসলে আমরা দেখতে চাইবো। ও আরেকটা কথা ভুলে গিয়েছিলাম, সেটা হলো এই ইন্টারভিউতে তিনি যে তার পাথওয়ে অফ যেটা দিয়ে উনি মানে ক্ষমতাটাকে মানে হস্তান্তর করবে নির্বাচিত সরকারের কাছে, সেই সংস্কার না হলে খুব কম হলে 1 বছর, একটু বেশি হলে আরো 6 মাস বেশি সময় লাগবে সংস্কার কমিশন, এইগুলো উনি ঠিক আগের জায়গায় স্ট্রিক্ট আছেন, অ্যালাইন্ড আছেন। এখন জাস্ট এই বক্তব্যটা আমরা একটু দেখবো তিনি কিভাবে ডিল করেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।